কেশবপুর নামক এক গ্রামে প্রবীর তার বাবা সুবীর এবং মা মালতীর সাথে বাস করত। সুবীর বাবু ছিলেন একজন হতদরিদ্র পরিশ্রমী কৃষক। প্রবীর সর্বদাই তার বাবার মতোই একজন পরিশ্রমী কৃষক হতে চাইত। আমি মাঠে যাচ্ছি, জমিতে লাঙল দিতে হবে। তুই বাড়িতে থেকে তোর মায়ের একটু খেয়াল রাখিস বাবা। মনে হয় তোর মায়ের জ্বর আসতে পারে। বাবা বাবা, আমিও যাব তোমার সাথে। আমিও তোমার সাথে কাজে যাইতে চাই। আমি কাজে যাব তোমার সাথে। না না বাবা, তা যে হয় না। তুমি এখনো অনেক ছোট। আগে তুমি বড় হও, তারপর আমি তোমাকে জমিতে নিয়ে যাব আর সব কাজ শিখিয়ে দেব। কিন্তু আমি চাইছি এখন থেকেই সবকিছু শিখতে। বড় হয়ে আমি তোমার মতো একজন পরিশ্রমী কৃষক হব বাবা। তা তো হবেই, কিন্তু এখন যে তুমি খুব ছোট, আর এই বয়সে তুমি রোদে পুড়ে ওসব ভারী ভারী কাজ করতে পারবে না বাবা। তাই আমি বলছি তুমি আর একটু বড় হও, তারপর আমি তোমাকে সব কিছু বুঝিয়ে দেব। আমার দেরি হচ্ছে, আমি এখন আসছি বাবা। এই বলেই সুবীর তাদের দুটো গরু নিয়ে রওনা দেয় ক্ষেতের উদ্দেশ্যে। প্রবীর কিছুটা রাগ করলেও পরে সে তার বাবার কথা বুঝতে পারে। প্রবীরের সঙ্গে কথা বলতে গিয়ে আমার অনেক দেরি হয়ে গেছে। না না, এভাবে চলতে দেওয়া যায় না। কাল থেকে আরো দ্রুত আসতে হবে। অন্য দিনের তুলনায় সেদিন ছিল অনেক বেশি রোদ। তাই ওই টানা রোদে লাঙল দিতে গিয়ে সুবীর এবং তার গরু দুটো একসাথে ক্লান্ত হয়ে পড়ে, যার ফলে এক চাষ দিয়ে তারা বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে সুবীর তার গরু দুটোকে খাবার দিয়ে নিজে স্নান করে বিশ্রাম করতে চলে যায়। সুবীর খুবই দরিদ্র ছিল। তিনজনের পরিবার হলেও চাষাবাদ থেকে যা উপার্জন করত তা দিয়েই তাদের সংসার খুব একটা ভালোভাবে চলতো না। তাই সে বিকেলবেলা তার দুটো গরুর মাধ্যমে গরুর গাড়ি চালাতো, যেন আরও কিছু রোজগার করা যায়। অনেকক্ষণ তো বিশ্রাম করলাম, আবার বিকেলও হয়ে এলো। যাই, বাজারের দিকটা গরুর গাড়িটা নিয়ে যাই, দেখি কোনো লোকজন পাই কিনা। এই বলে সে গরুর গাড়িটাকে ভালোভাবে মুছে গরু দুটোর সাথে লাগিয়ে দেয় এবং বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। আরে আরে সুবীর, কেমন আছিস? এই তো দাদা, কোনো মতে আছি। বেশ বেশ, তা বলি আমাকে একটু বাজারের দিকটা নিয়ে চল তো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, চলো চলো, এসো দাদা। যাত্রীকে নিয়ে আবারও সুবীর রওনা দিল। এই তো বাজারে চলে এসেছি দাদা। তুই বরং এক কাজ কর সুবীর, তুই এখানে কিছুক্ষণ দাঁড়া। আমার মাসের বাজারটা আমি সেরে নেই, কেমন? অনেক জিনিসপত্র কিনতে হবে, তোর গাড়িতে করেই আমি নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আর অন্য কোনো যাত্রী আমি দেখছি না। তিমিরবাবু সব কাজ করে মালপত্রগুলো গাড়িতে তুলে দেয় এবং নিজেও উঠে পড়ে। অতঃপর তারা তিমিরবাবুকে পৌঁছে দেয়। সব মালপত্র নামিয়ে তিমিরবাবুর থেকে ভাড়া নিয়ে সুবীর বাড়ি ফিরে আসে। এভাবেই মূলত সুবীরের দিন কাটে। দেখতে দেখতে 10 বছর পার হয়ে যায়। এখন প্রবীরও অনেকটা বড় হয়ে গেছে। একদিন সে তার বাবাকে বলে, বাবা, এখন তো আমি অনেক বড় হয়ে গেছি, এখন থেকে আমিও তোমার সাথে কাজ করব। ঠিক আছে রে বাবা, তাই হবে। পরের দিন সকালে খেতে যাওয়ার জন্য প্রবীর খুব ভোরে ঘুম থেকে উঠে যায় এবং তার বাবাকেও ঘুম থেকে জাগায়। কিন্তু তার বাবার ঘুম থেকে উঠতে একটু দেরি হওয়ায় সে বলে, তাহলে বাবা আমি লাঙল নিয়ে ক্ষেতের দিকে যাচ্ছি, তুমি নাস্তা করে এসো, কেমন? কিন্তু বাবা, তুই খাবি না? আমি তো আগেই খেয়ে নিয়েছি বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি যেতে থাকো, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। কিছুক্ষণ পর সুবীরও বেরিয়ে পড়ে মাঠের উদ্দেশ্যে। সুবীর প্রবীরকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দেওয়ায় প্রবীর খেতে চাষের কাজ বেশ ভালোভাবেই বাবার সাথে করতে থাকে। প্রবীর ধীরে ধীরে সকল কাজ শিখে গেল। এখন থেকে তোমার সব কাজ আমিই করব বাবা, আর তুমি সবসময় বাসায় রেস্ট করবে, কেমন? তাই হবে রে বাবা। প্রবীর তখন থেকে গরুর গাড়ি চালানোর কাজটাও শুরু করে দেয়। একদিন হঠাৎ যাত্রী নিয়ে বাজারে যাওয়ার পথে তার গরু রাস্তায় বসে পড়ে। বয়স হয়ে যাওয়ায়
খুব দ্রুতই তারা ক্লান্ত হয়ে যায় এবং হঠাৎই রাস্তায় বসে পড়ে। কি কক্ষণে যে এই গরুর গাড়িতে উঠেছিলাম কে জানে, এর চেয়ে ভালো হতো যদি হেঁটেই চলে যেতাম। আসলে আমি খুবই দুঃখিত, ওদের আসলে অনেক বয়স হয়েছে তো, তাই আর কি ওরা যেখানে সেখানে ক্লান্ত হয়ে বসে পড়ছে। ওই যাত্রী সেদিন প্রবীরকে খুব খারাপ খারাপ কথা বলে এবং ভাড়া না দিয়েই রেগে সেখান থেকে চলে যায়। এরপর প্রবীর তার গরু দুটোকে নিয়ে বাড়ি ফিরে আসে। প্রবীর তার গরু দুটোকে খুব ভালোবাসতো, তাই তাদের উপর তার কোনো ক্ষোভ নেই। পরের দিন বিকেলে এক জহুরিকে নিয়ে বাজারের দিকে যাচ্ছিল। কতদিনের মতো আজও তারা ক্লান্ত হয়ে রাস্তায় বসে পড়ে, যার ফলে গাড়ি ভারসাম্য হারিয়ে ফেলে এবং জহুরির হাত থেকে হীরের থলেটি নদীতে পড়ে যায়, যে কারণে জহুরি প্রবীরকে হুমকি দেয় কালকের মধ্যে হিরে ফিরিয়ে না দিতে পারলে সে প্রবীরকে পুলিশের হাতে তুলে দেবে, কারণ তার গরুর জন্যই এমনটা হয়েছে। এসব কথা শুনে প্রবীরের চোখে জল চলে আসে, কারণ এতগুলো দামি হিরে ফিরিয়ে দেওয়ার মতো অর্থ তার কাছে ছিল না। তাদের সব জমি জায়গা ভিটে মাটি বিক্রি করলে হয়তো এত টাকা জোগাড় করা সম্ভব নয়। প্রবীরের চোখের জল দেখে গরুগুলোও কাঁদতে শুরু করে এবং তারা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে যেন প্রবীর এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যায়। তখন একটি গরু মনে মনে বলতে লাগে, হে প্রভু, আমাদের মালিক সে ছোট্ট থেকে আমাদেরকে লালন পালন করে আমাদের অনেক বড় করে তুলেছে, আমাদেরকে কত ভালোবাসে, তারা কত ভালো মানুষ, আর তাদের তুমি এইভাবে বিপদে ফেললে। না না, তুমি তাদেরকে এভাবে বিপদে ফেলতে পারো না, যে কোনোভাবে আমাদের মালিককে তুমি রক্ষা করো। গরুর এই প্রার্থনা শুনে স্বয়ং প্রভু সেখানে প্রকট হন এবং বলেন, চিন্তা করো না, আমি সব ঠিক করে দিচ্ছি। এই বলে তিনি প্রবীরের গরুর গাড়িটা সম্পূর্ণ হীরের করে দিলেন এবং সেখানে একটা হীরের থলেও রেখে দিলেন। এরপর প্রবীর গেল জহুরির বাড়িতে ওই থলিটি দিতে, কিন্তু সেখানে জহুরি দেখতে পায় প্রবীরের গাড়িতে অনেক হীরা আছে। এই দেখে সে লোভ সামলাতে পারে না। সে মনে মনে ভাবে, কি ওর গাড়িতে তো দেখছি অনেক হিরে, কিন্তু ওর কাছে এত হিরে কোথা থেকে এলো? এগুলো নিশ্চয় আসল স্থান থেকে চুরি করে এনেছে। ওই গরুর গাড়িতে তো এত হিরে আসার কথা না। না না, ওগুলোর আসল স্থান তো আমার এই থলেতে। আমি আর এক মুহূর্ত দেরি করব না, আমি যে আর লোভ সামলাতেই পারছি না। না না, আমাকে ওগুলো চুরি করতেই হবে। জহুরি লোভ সামলাতে না পেরে সেদিন রাতেই প্রবীরদের বাড়িতে যায় হিরেগুলো চুরি করতে। সে যখনই গাড়ি থেকে একটা হিরে বের করেছে, অমনি সেখানে আলো বের হতে থাকে এবং গরুগুলো টের পেয়ে যায়। তখন তারা দুজন দড়ি ছিঁড়ে এসে জহুরিকে খুব জোরে তাদের শিং দিয়ে গুঁতো দেয়। জহুরি মাটিতে ছটফট করতে থাকে। এরপর প্রবীর বাইরে এলে সে সব কিছু বুঝতে পারে এবং জহুরিকে সে পুলিশের হাতে তুলে দেয়। এরপর থেকে প্রবীর তার হীরের গরুর গাড়ির সাহায্যে খুব ভালোভাবেই নিজেদের দিন যাপন করতে থাকে আর বেশ সুখে শান্তিতে বাস করতে থাকে।